দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ঢাকায় পৌঁছনোর বার্তা হাসিনার, খেলা ঘুরছে বাংলাদেশে, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আবারও বিরাট বার্তা নেত্রী হাসিনার, জোরালো হচ্ছে দেশে ফেরার দাবি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হঠাৎ ঢাকায় জামাতের সঙ্গে মিটিং আমেরিকার, ভারতের বিরুদ্ধে কী ছক কষছেন ট্রাম্প, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইউনূসের দুঃশাসন, আকাশে দিল্লির গোপন নজরদারি, ভারতের অ্যাকশনে কাঁপছে শত্রু পাকিস্তান বাংলাদেশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব নগদ টাকায় ভোট ক্রয় আর নতুন বাংলাদেশের পবিত্র গণতন্ত্র, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তদারকি সরকারের প্রেস সচিব শফিকুল আলমের সদ্য একটি সাংবাদিক সম্মেলন দিয়ে প্রতিবেদন শুরু করা যাক। এই সাংবাদিক সম্মেলন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের অপ্রত্যাশিত ক্যান্টনমেন্ট সফর নিয়ে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য বাহিনী তিনি বিশেষ নির্দেশ দিয়েছে। তিনি ঠিক কী বলেছেন সেটা শোনা যাক তার কথায়। এই নির্বাচনের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই সংবেদনশীল সময়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, জনগণের আস্থার প্রতীক হিসেবে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের আস্থার প্রতীক হিসেবে বাহিনীকে অতীতের মতো এবারেও পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। সরকার এই ব্যাপারে আশাবাদী। প্রেস সচিব জানিয়েছেন, ক্যান্টনমেন্টের বৈঠকে ইউনূস সেনাপ্রধানকে জানিয়েছেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত একটি জাতি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, এবারের নির্বাচনে ভোটদান হবে তার চূড়ান্ত বহিঃপ্রকাশ। টাইম ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে একটি বড় অংশ জুড়ে ছিলেন শেখ হাসিনা। এমনকি তারেক রহমানের বিরুদ্ধে সমালোচনা করা হয়েছিল ওই টাইম ম্যাগাজিনে, যেটা নিয়ে আবার বিএনপির সমর্থকরা প্রতিবাদও করছে। এগুলি যখন চলছে, তখন আন্তর্জাতিক একটি গণমাধ্যমে ফের সাক্ষাৎকার দিলেন শেখ হাসিনা। নির্বাচনের প্রাক্কালে এই সাক্ষাৎকার অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নির্বাচন নিয়ে তার ভাবনা, তার কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে যখন সরকার উদ্বিগ্ন, এমনকি যদি নির্বাচনের দিন বা পরে সহিংসতার ঘটনা ঘটে, তবে তার দায় আওয়ামী লীগকে নিতে হবে, এমনটা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এই সমস্ত বিষয়গুলি নিয়ে এইবার আন্তর্জাতিক গণমাধ্যমে ফের মুখ খুললেন শেখ হাসিনা। এইবার হাসিনা জোরালো দাবি জানালেন। ভারতে নির্বাসিত থেকে বাংলাদেশের আসন্ন নির্বাচনের নিন্দা জানিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেছেন, তার দলকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে, আর সেটা নিয়েই তীব্রভাবে দিব্যাহে নিয়েছেন তিনি। দাবি করেন, নোবেল পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইচ্ছাকৃতভাবে তার দলকে নির্বাচন থেকে বাদ দিয়ে লক্ষ লক্ষ ভোটারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিষয়গুলি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে। এমনকি তিনি বলেন, বহির্ভূতভাবে জন্ম নেওয়া এই সরকার একটি বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে না, এমনটা শেখ হাসিনা বলেছেন। অর্থাৎ বাইরে থেকে আসা একটি সরকার, যা নির্বাচিত সরকার নয়, তারা জনগণকে বিভক্ত করতে কাজ করতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে না। গণভোটকে ঘিরে নিরাপত্তা ও অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ রয়েছে, যা সংবিধানে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। এদিকে মোহাম্মদ ইউনূসের কার্যালয় থেকে একটি গণমাধ্যমে জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনী সুশৃঙ্খলভাবে নির্বাচন সুনিশ্চিত করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে, কাউকে বল প্রয়োগ বা সহিংসতার মাধ্যমে ফলাফল প্রভাবিত করতে দেবে না। আরও বলা হয়েছে, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার গোষ্ঠীগুলিকে এক্ষেত্রে পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে এখন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক ঘটনা ঘটছে।
ফেব্রুয়ারিতেই বাংলাদেশের জাতীয় নির্বাচন, আর সেই ভোটে যে আমেরিকা জামাতের হাত শক্ত করছে এই খবরটা কানাঘুষো ছিলই। আর সেই ছবি আরও স্পষ্ট হল বৃহস্পতিবার, কারণ বাংলাদেশের কট্টরপন্থী দল জামাতে ইসলামের চিফ ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করলেন আমেরিকার রাষ্ট্রদূত। তাদের মধ্যে আগামী ভোট থেকে শুরু করে রাষ্ট্রের সংস্কার সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বলে প্রাথমিকভাবে খবর। আর এই খবর সামনে আসার পরই চিন্তা বাড়ছে ভারতের। এই বিষয়ে একটি প্রেসেই সঙ্গে এসেছে, সেখানে জানান হয়েছে জামাতের বসুন্ধরা অফিসে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ এই বৈঠক হয়। এই বৈঠকের পর দুই দলই খুব খুশি। এই বৈঠকে উপস্থিত হয়ে দুই দলই নিজেদের মতামত তুলে ধরেন। তাদের মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়। এছাড়া বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কেও কথা বলেন তারা। আবার বাংলাদেশের সংস্কার থেকে শুরু করে বাণিজ্য এবং রোহিঙ্গা ইস্যু নিয়েও হয় আলোচনা। তাই এই বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কি খেলা খেলছে আমেরিকা? এই মুহূর্তে বাংলাদেশে ভালো অবস্থায় রয়েছে জামাত। তারা আসন্ন ভোটে নজর কাড়া ফল করতে পারে, আর সেটা আগেভাগেই বুঝে নিয়েছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সরকার। তাই তারাও জামাতকে সব ধরনের সাহায্য করার কাজে লেগে পড়েছে। আর তাতেই বিপদ বাড়ছে ভারতের। প্রতিবেশী দেশে জামাতের মতো কট্টরপন্থীরা মাথাচাড়া দিলে যে আদতে সীমান্ত সমস্যা বাড়বে, এই কথাটা ভালোই টের পাচ্ছে নয়াদিল্লি। পাশাপাশি জামাতের দাপাদাপিতে বাংলাদেশি হিন্দুদের জীবন তছনছ হবে বলেও আশঙ্কায় রয়েছে নরেন্দ্র মোদী সরকার। আর বর্তমানে এটাই ট্রাম্প প্রশাসন চাইছে। তারা ভারতের অনমনীয় নীতিতে খুশি নয় বলেই এই চাল দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। মোহাম্মদ ইউনুস আর তার অন্তর্বর্তী সরকারের আমলে জামায়াত ইসলাম যে রাজনৈতিক পুনর্জাগরণ পেয়েছে সেটা এখন আর গোপন কিছু নয়। ২০১৩ সালে যুদ্ধাপরাধের দায়ে সংগঠনটির নিবন্ধন বাতিল হয়েছিল। সেই সংগঠনটাই এখন পুরো দেশ জুড়ে প্রকাশ্যে রাজনীতি করছে, নির্বাচনে প্রার্থী দিচ্ছে, আর এখন দেখা যাচ্ছে টাকা দিয়ে ভোট কিনছে। এটা কিভাবে সম্ভব হল? কোন শক্তির মদদে এই রাজনৈতিক পুনর্বাসন ঘটল? জুলাই ২০২৪-এর ঘটনাবলী নিয়ে যতই বিতর্ক থাকুক, একটা বিষয় পরিষ্কার যে একটা নির্বাচিত সরকারকে জনগণের ম্যান্ডেট ছাড়াই ক্ষমতা থেকে সরানো হয়েছে। সেই সরকারের জায়গায় এসেছে একটা অনির্বাচিত কাঠামো, যার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই। আর এই কাঠামোর ছত্রছায়ায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত একটা সংগঠন পুরো দমে রাজনীতিতে ফিরে এসেছে। বিদেশি অর্থায়নের প্রশ্নটাও এড়িয়ে যাওয়ার নয়। জামায়াত ইসলামের আন্তর্জাতিক যোগাযোগ আর অর্থায়নের নেটওয়ার্ক নিয়ে বহুদিনের অভিযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আসা অর্থ যে এই সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, সেটা তথ্য সংস্থাগুলো বারবার উল্লেখ করেছে। টাঙ্গাইলে যে ১,০০০ টাকার নোট বিতরণ হচ্ছিল, সেটা কি স্থানীয় চাঁদার টাকা নাকি বাইরে থেকে আসা কোনো ফান্ড, সেটা তদন্ত করা দরকার। বাংলাদেশে এখন যেটা চলছে সেটা গণতন্ত্র নয়, এটা একটা পরিকল্পিত রাজনৈতিক প্রকল্প, যেখানে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে যুদ্ধাপরাধী আর জঙ্গি সংগঠনগুলোকে পুনর্বাসিত করা হচ্ছে। আর এই পুরো প্রক্রিয়ায় বিদেশি অর্থায়ন, সামরিক মদদ আর একজন নোবেলজয়ী অর্থনীতিবিদের নাম ব্যবহার করা হচ্ছে বৈধতা দেওয়ার জন্য। টাঙ্গাইলের ভোটাররা হয়তো এই টাকা নেননি, কিন্তু পুরো দেশ কি এই প্রলোভন এড়াতে পারবে? যখন রাষ্ট্রীয় কাঠামোই দুর্বল, যখন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে, তখন টাকার শক্তি শেষ কথা হয়ে দাঁড়ায়। আর এটাই হয়তো পরিকল্পনা ছিল শুরু থেকেই।